রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে তোমাদের 4 জন হলে আমরা 8 জনকে অ্যারেস্ট করতে পারি। বিরোধী নেতারা বলছেন তৃণমূলের অমুক অ্যারেস্ট হবে। পুলিশকে ব্যবহার করছে মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো জায়গায় আইনের শাসনটা কিন্তু আর থাকবে না, সেই কারণেই ভয়। সেই সাধারণ মানুষ হতাশ হচ্ছে, সাধারণ বিচারপতিরা হতাশ হয়ে পড়ছেন। মুখ্যমন্ত্রী যিনি সততার প্রতীক বলতেন, মুখ্যমন্ত্রী চুপ। মুখ্যমন্ত্রী কেন চুপ করেছিলেন রেশন দুর্নীতি নিয়ে? মানুষ প্রকাশ্যে এই এবিপি আনন্দের ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছে যে আমরা টাকা দিয়েছি। মুখ্যমন্ত্রী হয়তো লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, কিন্তু একটা সুস্থ রাজনৈতিক সংস্কৃতি কি দিতে পারলেন? বিরোধীরা প্রার্থী দিতে পারছেন না বহু জায়গাতে। বামপন্থীরা যে জায়গায় ছেড়েছিল তাকে আপনি আরো বাড়িয়ে তুলেছেন। হিংসা, 1 মাসেই 16 জন বামপন্থী কর্মীর মৃত্যু ঘটেছিল। 11 বছরের মধ্যে 201 জন বামপন্থী কর্মী সমর্থক নেতারকে মার্ডার করা হয়েছে। তা আপনি কি শান্তিটা এনেছেন, কি পরিবর্তনটা আনছেন? একই অভিযোগ আমরা আনছি কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে। যখন অজিত পাওয়ার, যাকে নরেন্দ্র মোদী বলেন দুর্নীতিগ্রস্ত, সেই অজিত পাওয়ার যখন বিজেপিতে ঢুকে যায় তখন তিনি ওয়াশিং মেশিনের মধ্য দিয়ে মুক্ত হয়ে গেলেন। নমস্কার, চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। বিশ্বনাথ চক্রবর্তী সম্পর্কে আর নতুন করে আপনাদের কিছু উপমা দিতে হবে না বা বিশেষণ প্রয়োগ করতে হবে না। এই ছোট্ট যে 1 মিনিটের একটা তার বক্তব্যের নির্যাস শুনলেন, এইবারে বাকিটা একটু শুনে নেবেন। এই রকম তুলোধনা করেছেন যে তৃণমূল এবং একই সাথে বিজেপিকে, সিপিআইএমকে কিন্তু আবারও তিনি যথেষ্ট সেফগার্ড করলেন এবং তিনি পরিষ্কার বললেন যে সিপিআইএমের শেষের দিকে সেটা তো স্বীকার্য যে অবস্থাটা খুব খারাপের দিকে যাচ্ছিল। তো যে জায়গায় ছেড়েছে সেই খারাপ অবস্থা তার থেকেও কত খারাপ অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে নিয়ে গেছেন, অকপটে বলছেন, অন ক্যামেরা বলছেন। শুধু তাই নয়, সিপিআইএমের যে এত মানুষকে খুন, এত কর্মীদের খুন, এ সম্পর্কে গলা ফাটালেন, অন্যদের বিষয়ে ফাটিয়েছেন। আমি কথা বাড়াবো না। যদি আপনাদের এই প্রতিবেদনটা ভালো লাগে, লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন। 2026 আমি বারবার বলছি ভীষণ কঠিন, কারণ যেভাবে জাতির ভিত্তিতে এবং ওই পয়সার রাজনীতিতে, ডোল পলিটিক্সে সাধারণ মানুষকে ভুলিয়ে দিয়ে এই দুর্নীতিগ্রস্ত সরকার আবার আসার একটা মরিয়া প্রয়াস চালাচ্ছে, সেইখানে ভোটটাকে কনসেন্ট্রেট করার জন্য বামেদের পক্ষে এই রকম বক্তব্য যাবে। এই প্রতিবেদনগুলোই আপনাদের সামনে তুলে ধরছি, যেগুলো আপনাদেরও দায়িত্ব অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। ধন্যবাদ, দেখতে থাকুন। আমার পরের বক্তা অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী। নমস্কার, শুভ সন্ধ্যা। পশ্চিমবাংলার রাজনীতিতে হিংসা, পশ্চিমবাংলার রাজনীতিতে ভোটে লুট হওয়া বা ক্ষেত্রবিশেষ আপনারা নির্বাচনে যে পরিস্থিতি দেখেন সেটা অভ্যস্ত হয়ে উঠেছিলেন, কিন্তু আপনারা যেটা অভ্যস্ত হয়ে ওঠেননি এর আগে, সেটা হলো যে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে তোমাদের 4 জন হলে আমরা 8 জনকে অ্যারেস্ট করতে পারি। তোমাদের ইডি থাকলে, সিবিআই থাকলে আমার সিআইডি আছে, একদম প্রকাশ্যে বলছেন। আবার উল্টো দিক থেকে বিরোধী রাজনৈতিক দলের নেতারা বলছেন যে আজকে এই ডিসেম্বরে অ্যারেস্ট হবে, তৃণমূলের অমুক অ্যারেস্ট হবে। ফলে একদম খুল্লা সিবিআই, ইডি, সিআইডিকে ব্যবহার করা, এটা কিন্তু কার্যত বলা যায় যে আমাদের আতঙ্ক তৈরি করেছে, আমাদের ভয়ের কারণ তৈরি করে দিয়েছে। নাগরিক জীবনকে স্পর্শ করতে পারে, আমাদের দৈনন্দিন জীবনকে আঘাত করতে পারে। কারণ যেভাবে এজেন্সিগুলোকে, পুলিশকে ব্যবহার করছে মমতা বন্দ্যোপাধ্যায়, সিআইডিকে ব্যবহার করছে বিজেপি তাদের মতন করে, সেটা শেষ পর্যন্ত আমাদের যে আইনের শাসন, গণতন্ত্র দাঁড়িয়ে থাকে আইনের শাসনের উপর, কোনো জায়গায় আইনের শাসনটা কিন্তু আর থাকবে না, সেই ইঙ্গিতটাই দেয়। সেই কারণেই আতঙ্ক, সেই কারণেই ভয়, সেই কারণেই আজকের এই সভা। এবং যেটা ভাবায় আমাদেরকে বারবার, গণতন্ত্র ডিমান্ড করে যে একটা মিনিমাম রুল অফ ল থাকবে, এজেন্সিগুলো নিরপেক্ষভাবে কাজ করবে। কিন্তু বারবার যেটা হচ্ছে যে এজেন্সিগুলো পলিটিক্যালি ব্যবহার হচ্ছে। একাধিক উদাহরণ দিচ্ছে সিআইডি, ইডি বা সিবিআই। আপনি লক্ষ্য করুন, কখনো অতি তৎপরতার সাথে রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে অ্যারেস্ট করা, হেনস্থা করার কাজেও যেমন ব্যবহার হচ্ছে, আবার বহু ক্ষেত্রে তারা হয়তো তদন্ত করে কিছু খুঁজেও বার করছে। আবার উল্টো দিকে তাদেরকে নিষ্ক্রিয় করা হচ্ছে, শীতঘুমে পাঠিয়ে দেওয়া হচ্ছে। যেই মুহূর্তে প্রতিপক্ষ যে নেতার বিরুদ্ধে এতক্ষণ তদন্ত চলছিল সে আমার শিবিরে চলে আসলো, সেই মুহূর্তে সিবিআই, ইডি কিন্তু কার্যত স্তব্ধ হয়ে যাচ্ছে, তার সক্রিয়তা কমে যাচ্ছে, নিস্তেজ হয়ে যাচ্ছে। এবং তার এই ধারাবাহিকভাবে যে তাদেরকে ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু দিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তার ফলে হতাশ হচ্ছে কে? সবচেয়ে বেশি সাধারণ মানুষ হতাশ হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে এই সংশয় তৈরি হচ্ছে যে এরা পলিটিক্যালি ব্যবহার হচ্ছে। সংশয় তৈরি হচ্ছে কোথায়? আদালতে।
বিচারপতিরা হতাশ হয়ে পড়ছেন যে সিবিআই কি করছে, ইডি তদন্ত কোথায় হচ্ছে, সাধারণ তদন্ত, সাধারণ এবিসিডিগুলো পর্যন্ত সিবিআই ইডি করছে না কেন? এই প্রশ্নগুলো আমরা করছি না, বিচারপতিরা করছেন। যে প্রশ্নটা বারবার আসছে যে শেষ পর্যন্ত আমরা আফ্রিকার দেশগুলোর মতন হব না তো, উগান্ডার মতন হয়ে যাব না তো? আমরা আফ্রিকার দেশগুলো কি করে, যারা যখন শাসন করে তারা সেই এজেন্সিগুলো তাদের মতন করে ব্যবহার করে, পুলিশকে তাদের মতন ব্যবহার করে, মিলিটারিকে তাদের মতন ব্যবহার করে, করে বিপক্ষ একটা তৈরি হয়ে যায় এমনভাবে যে শেষ পর্যন্ত সেই বিপক্ষকে অস্ত্র ধরে পরিবর্তন আনতে হয়। আমরা সেই জায়গায় পৌঁছে যাচ্ছি না তো? রুল অফ ল থেকে আমরা সরে যাচ্ছি না তো? দেখুন, যে প্রশ্নটা বারবার আসছে যে রাজ্যের তরফ থেকে যদি এজেন্সিগুলোর দিকে তাকান আপনি, যখন ঘটনাগুলো ঘটছে তখন এজেন্সিগুলো চুপ করে থাকছে। আপনি বলুন আমাকে, শিক্ষক দুর্নীতি কত বছর ধরে চলেছে? যতক্ষণ পর্যন্ত আদালত না এগিয়ে এসছে ততক্ষণ পর্যন্ত রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী যিনি সততার প্রতীক বলতেন, যার ছবি থাকতো সততার প্রতীক সহকারে, না লেখা সহকারে, তিনি সামান্যতম উদ্যোগ নিয়েছিলেন যে না ঠিক আছে, শিক্ষক দুর্নীতির এত অভিযোগ, রাস্তায় নেমে অভিযোগ মানুষ করছে, যে আমার পুলিশ তদন্ত করুক, আমার এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট তদন্ত করুক। মুখ্যমন্ত্রী চুপ। যখন আদালত থেকে রায় আসলো তার ভিত্তিতে তো কিন্তু সিবিআই এসছে। মুখ্যমন্ত্রী কেন চুপ করেছিলেন রেশন দুর্নীতি নিয়ে? রেশন দুর্নীতি দিনের পর দিন হয়েছে, ক্ষোভ হয়েছে, বিক্ষোভ হয়েছে, মানুষ স্তব্ধ করে দিয়েছে। মুখ্যমন্ত্রী তারপরেও বলছেন, মানে নিস্তুপ থাকছেন। 2021 থেকে 2023-এর মধ্যে দিয়ে 4খানা বলা যায় যে সিআইডি তদন্ত হয়েছিল, কলকাতা পুলিশ তদন্ত করেছিল, চুপ করে। যেই না দেখেছে যে বড় সংখ্যক তৃণমূলের চাইরা এর মধ্যে যুক্ত আছে রেশন দুর্নীতির সাথে, সঙ্গে সঙ্গে সিআইডি বা কলকাতা পুলিশ চুপ হয়ে গেছে। তো মুখ্যমন্ত্রী কেন বালুকে দরাজ সার্টিফিকেট দিচ্ছেন? আজকে একের পর এক মন্ত্রী, পার্থ চট্টোপাধ্যায় থেকে বালু, তাদের বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ উঠছে, তার দপ্তরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে। মানুষ প্রকাশ্যে এই এবিপি আনন্দের ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছে যে আমরা টাকা দিয়েছি, টাকার বিনিময়ে আমাদের চাকরি করতে অফার করা হয়েছে। একের পর এক জেলাতে দুর্নীতির চাহিদা ধরা পড়েছে, মিডিলম্যানরা ধরা পড়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে 50 কোটি টাকা পাওয়া গেল, তারপরেও মুখ্যমন্ত্রী তাদেরকে সার্টিফিকেট দিচ্ছেন। এইটা ভয়ের, আমি হচ্ছি ভয়ের এটা, যে শেষ পর্যন্ত বাঙালি সংস্কৃতিটা পরিবর্তন করে ফেললেন না তো মুখ্যমন্ত্রী? তিনি হয়তো কন্যাশ্রী, যুবশ্রী দিচ্ছেন, শেষ পর্যন্ত গণতন্ত্রটা কি দিতে পারলেন? মুখ্যমন্ত্রী হয়তো লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, কিন্তু একটা সুস্থ রাজনৈতিক সংস্কৃতি কি দিতে পারলেন? বদলা নয় বদলের কথা, কোন বদল করেছেন? কি বদল করেছেন? যে নির্বাচনী ইশতেহারের বদলের কথা তিনি বলেছিলেন, আদৌ কি পশ্চিমবাংলার রাজনৈতিক সংস্কৃতি সামান্য পরিবর্তন করতে পেরেছে? এই পঞ্চায়েত নির্বাচন হলো 70 জন মানুষের মৃত্যুর বিনিময়ে, বিরোধীরা প্রার্থী দিতে পারছেন না বহু জায়গাতে। আপনারা দেখলেন কলকাতার সন্নিকটে ভাঙড়ে কিভাবে আক্রান্ত হলো, দিনের পর দিন আটকে ধরে নমিনেশন আটকানো হলো। আপনি কি বদল করলেন? যেভাবে রাজনীতিটা চলেছে, কার্যত বলা যে বামপন্থীরা যে জায়গায় ছেড়েছিল তাকে আপনি আরও বাড়িয়ে তুলেছেন। হিংসার রাজনীতি পশ্চিমবাংলায় প্রতিনিয়ত, গোষ্ঠী রাজনীতি, গোষ্ঠী সংঘর্ষের আপনার দলের লোকরা মারা যাচ্ছে। বিরোধী দলের মৃত্যুর যদি খতিয়ানটা আমি দেই, তাহলে কেবলমাত্র 2011 সালে পরিবর্তনের পরে নাম, ঠিকানা, স্থান ধরে আমি বলছি 1 মাসেই 16 জন বামপন্থী কর্মীর মৃত্যু ঘটেছিল। তারপরে আপনি বদলা নয় কথা বলছেন। 16 জন কর্মী, বামপন্থী কর্মী। কিন্তু বামপন্থীরা এতটাই দুর্বল, শীত ঘুমে চলে গেছে যে 16 জনের নাম ঠিকানা আপনার মানুষের সামনে পৌঁছে দিতে পারেনি। সেটা তাদের ব্যর্থতা। কিন্তু আমরা সমাজবিজ্ঞানের ছাত্রতাও দেখেছি যে পরিবর্তনের পরে এক মাসে 16 জন বামপন্থী কর্মীর মৃত্যু ঘটেছিল। আমরা তো দেখেছি যে 2016 সাল থেকে 21 সালের মধ্যে 169 জন বিজেপি কর্মীকে মারা হয়েছে। আমরা তো দেখেছি যে গত 11 বছরের মধ্যে সব মিলে 201 জন বামপন্থী কর্মী সমর্থক নেতারকে মার্ডার করা হয়েছে। এবং তৃণমূল কংগ্রেসের যদি জায়গা থেকে দেখি, তার প্রায় 500-র উপরে তৃণমূল কর্মী, তাদের মৃত্যু ঘটেছে গোষ্ঠীদ্বন্দ্ব কারণে, অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে বিরোধীদের দ্বারা। তা আপনি কি শান্তিটা এনেছেন, কি পরিবর্তনটা আনছেন? আপনার এজেন্সিগুলোকে রাজনৈতিক কারণে আপনি ব্যবহার করছেন। পুলিশ পঞ্চায়েত নির্বাচনে ব্যবহার হচ্ছে, আপনার সিআইডি ব্যবহার হচ্ছে বিরোধী পক্ষকে শায়েস্তা করবার জন্য। একই অভিযোগ আমরা আনছি কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে। কেন্দ্রের শাসক দল কেন চুপ করে থাকে যখন অজিত পাওয়ার, যাকে নরেন্দ্র মোদী বলেন দুর্নীতিগ্রস্ত, সেই অজিত পাওয়ার যখন বিজেপিতে ঢুকে যায় তখন তিনি ওয়াশিং মেশিনের মধ্য দিয়ে মুক্ত হয়ে গেলেন। অর্থাৎ তখন সিবিআই ইডি তদন্ত বন্ধ হয়ে গেল। আসামের মুখ্যমন্ত্রী
বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি একসময় তার বিরুদ্ধে সারদা দুর্নীতির অভিযোগ ছিল, তিনি মুক্ত হয়ে গেলেন। পশ্চিমবাংলার বিরোধী দলের নেতা, তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ এসছে, এবং তার বিরুদ্ধে তদন্ত করতে না পারার জন্য আবার তৃণমূলের একাধিক নেতা তারা কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছে, তারা দুর্নীতির জাল থেকে বেরিয়ে থাকছে। তাদের মধ্যে কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে সৌগত রায়রা আছেন। যেহেতু শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তদন্ত হচ্ছে না, ফলে তারাও কিন্তু মানে একাধিক তৃণমূলের নেতাও কিন্তু শুভেন্দু অধিকারীকে আড়াল করে কিন্তু বেঁচে যাচ্ছেন। ফলে এই কেন্দ্রীয় এজেন্সিগুলো ব্যবহার হচ্ছে। দেখুন, একই সাথে যে সমস্যাটা তৈরি হচ্ছে, যে এই মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে তার দলে, তার পুরনোপন্থী যারা নেতা, অর্থাৎ বালু থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায়, তাদেরকে সামনে রেখে তিনি বলছেন যে একের পর এক আমার নেতাগুলোকে তুমি অ্যারেস্ট করছো, আমরাও চাইলে 8 জনকে করে দেখাতে পারি। প্রশ্ন হচ্ছে যে দ্বন্দ্বটা কেবলমাত্র কি আমি বিজেপি এবং তৃণমূলের মধ্য থেকে দেখব, এজেন্সির জায়গা থেকে দেখব, নাকি তৃণমূলের আদি 90-এর দ্বন্দ্বটাও দেখতে পাচ্ছি? এই অভিযোগটা আসছে যে যারা অ্যারেস্ট হচ্ছেন তারা পুরনোপন্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন নতুন যারা অর্থাৎ যুব নেতৃত্ব, তার যাদের মধ্যে অভিযোগ থাকছে, তাদের বিরুদ্ধে সেইভাবে তদন্ত হচ্ছে না কেন? যে প্রশ্নটা আবার আসছে যে শাসক দল তাদের ক্ষমতার হস্তান্তরের প্রশ্নটা ইম্পর্টেন্ট হচ্ছে না তো? মানে কোনো একটা জায়গায় ক্ষমতার ভরকেন্দ্র কে থাকবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় না মমতা বন্দ্যোপাধ্যায়? সেই দ্বন্দ্বটা প্রকাশ্যে এসে আরেকটা মাত্রা আসছে না তো? যে আদি এবং 90-র লড়াই আমরা গ্রামাঞ্চলে দেখেছি, সর্বত্র দেখেছি, মাঠে ময়দানে আদি এবং 90-এর তৃণমূল কংগ্রেসের যে লড়াই, সেই লড়াইটা কালীঘাট পর্যন্ত চলে আসছে না তো? অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ইগোর মধ্যে চলে আসছে না তো? আমি ব্যক্তিগতভাবে মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় শেষ বিচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্ব হিসেবে চান, তাকেই মুখ্যমন্ত্রী করতে চান, তাকেই উত্তরাধিকারী করতে চান। কিন্তু উত্তরাধিকারী লড়াই যদি আমরা ইতিহাস থেকে দেখি, তাহলে কিন্তু ইতিহাসে একেবারে মুঘল সম্রাটদের ইতিহাস যেমন দেখতে পারি, মানে অরঙ্গজেবের রাজ্যাভিষেক কীভাবে হয়েছিল আমরা যেমন দেখতে পারি, ঠিক একইভাবে আমাদের ভারতীয় রাজনীতি সাময়িক যদি আপনি দেখেন, তাহলে কিভাবে অখিলেশ যাদব শেষ পর্যন্ত মুলায়ম যাদবকে অপসারণ করেছিলেন এবং তাকে সরিয়ে মানে দলের দায়িত্ব নিয়েছিলেন, সেটা আমরা দেখেছি। আমরা একইভাবে দেখেছি যে কিভাবে সুপ্রিয়া সুলের সাথে শারদ পাওয়ারের দ্বন্দ্ব হচ্ছে। আমরা দেখেছি দক্ষিণ ভারতবর্ষের একের পর এক নেতা কি তার এই লড়াইয়ের ফাঁদে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় পড়েনি তো? এটাকে আমি একই সাথে আমি বলতে চাই, এটাকে যুদ্ধ বলতে চাই না, কিন্তু একটা ঠান্ডা যুদ্ধ নয় তো। একটা 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 ক্ষমতার ভারসাম্য কোথায় থাকবে বা ক্ষমতার কেন্দ্র কোথায় থাকবে তা নিয়ে একটা ছায়াযুদ্ধ অভিষেক এবং মমতার মধ্যে চলছে না তো?